শুভ সকাল সবাইকে। ক্লাসে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের সর্বশেষ যে লেকচারটি সেটা আমরা দেখব, সেটা হচ্ছে আমাদের টিটিপিএস একটু ছোট একটা লেকচার। সেটা আজকে হচ্ছে এই যে মেজারমেন্ট অফ এয়ার এন্ড ওয়াটার পারমিয়েবিলিটি। সবাই দেখতে পাচ্ছি না? শুনতে পাচ্ছি ইমন? জি স্যার। ওকে। মেজারমেন্ট অফ এয়ার এন্ড ওয়াটার পারমিয়েবিলিটি অফ ফেব্রিক। আমরা যেটা এখানে আরেকটু লেখা লাগতো যে ফেব্রিকের ওয়াটার এবং এয়ার পারমিয়েবিলিটিটা আমরা টেস্ট করব। তো নাম শুনেই আমরা বুঝতে পারছি যে বাতাস কাপড়ের ভিতর দিয়ে বাতাসটা যাবে কিনা বা কতখানি যাবে, এবং সেই সাথে ওয়াটার পারমিয়েবিলিটি অর্থাৎ পানিও এর ভিতর দিয়ে যাবে কিনা। বাতাস রোধক কাপড়ের কথা যদি বলি, সেই ক্ষেত্রে প্যারাশুট তার অন্যতম উদাহরণ। কারণ প্যারাশুটের ভিতর দিয়ে যদি বাতাস বের হয়ে যেত তাহলে তার প্যারাশুট আকাশে উঠতো না। দ্বিতীয়ত ওয়াটার পারমিয়েবিলিটি ফেব্রিকের উদাহরণ যদি বলি, আমরা ছাতার কাপড় বলতে পারি, ওয়াটার রেপিলেন্ট ফেব্রিকের কথা, রেইনকোট, যেগুলোর ভিতর দিয়ে ওয়াটার ঢোকে না, কিন্তু ওয়াটার পারমিয়েবল যেগুলো সেগুলো তো ঢোকে, যেমন নর্মাল ফেব্রিক গুলো, এগুলো ভিতর দিয়ে ওয়াটার পাস হয়। ওকে, তো সেই দুটোই আজকে আমরা টেস্ট করব। ওয়াটার পারমিয়েবিলিটি টেস্টটা মূলত দরকার ওয়াটার রেসিস্ট্যান্ট বা ওয়াটার রেপিলেন্ট ফেব্রিকের জন্য, যে তুমি যদি একটা ওয়াটার রেপিলেন্ট ফেব্রিক ডেভেলপ করো, সেই ওয়াটার রেপিলেন্ট ফেব্রিকটা কি পরিমাণ মানে কতখানি ওয়াটারকে রেপেলেন্ট করছে, বাধাগ্রস্ত করছে, পানিকে প্রবেশ করতে দিচ্ছে না, সেটা বোঝার জন্য। ওকে, ছোট দুটো টপিকস আছে আজকে আমাদের। সো ফার্স্ট অফ অল এয়ার পারমিয়েবিলিটি। সহজ বাংলা কথায় যেটা আমরা বলি যে কাপড়ের ভিতর দিয়ে বাতাস যাবে কি যাবে না। নরমালি আমাদের যে সমস্ত ক্লোদিং হয় সেগুলোর ভিতর দিয়ে সাধারণত বাতাস চলাচল করে। তো আরো স্পেশাল টাইপস অফ কাপড় রয়েছে যেগুলোর ভিতর দিয়ে মনে করো ব্রেথেবিলিটি যে ফেব্রিক গুলো টেকনিক্যাল টেক্সটাইলে, সেগুলোর ভিতর দিয়ে বাতাস যেতে পারে কিন্তু ওয়াটার বা ময়েশ্চার ভাপার যেতে পারে না, বা পানির কণা যেতে পারে না। ওকে, আবার অনেকগুলো আছে কোনো কিছুই যেতে পারে না। তো এয়ার পারমিয়েবিলিটি বলা হচ্ছে যে air permeability measure how easily air is passed through the fabric, and it is indicates the breathability, the wear resistance and waterproof fabrics, and it is an important factor in the performance of materials industrial like curtains, sails, airbags and parachutes. তো নরমালি এয়ার পারমিয়েবিলিটি আমাদের নরমাল ফেব্রিকে তো থাকবেই, স্বাভাবিক। এটার যেহেতু এয়ার অনেকগুলো গ্যাপ রয়েছে, ক্লোদিং ফ্যাক্টর, কাভার ফ্যাক্টর যেটা আমরা জানি, আমরা সেটা যে কোনো ফেব্রিকের ক্ষেত্রে যদি বলি, ওভেন, নিড, নন ওভেন সবটার ক্ষেত্রেই কিন্তু আমাদের কি গ্যাপ রয়েছে, অর্থাৎ ওয়ার্প এবং ওয়েব গুলোর মাঝখানেও কিন্তু গ্যাপ রয়েছে, সেটা দিয়ে নরমালি বাতাস পাস হয়, সেটা আমরা জানি। বাট এই এয়ার পারমিয়েবিলিটি টেস্টটা তখন দরকার হয় যখন আমরা এই ধরনের ওয়েদার রেসিস্ট্যান্ট ব্রেথেবিলিটি ফেব্রিক তৈরি করি বা ওয়াটারপ্রুফ ফেব্রিক তৈরি করি। সেইগুলোর ক্ষেত্রে মনে করো তুমি একটা ওয়াটার রেসিস্ট্যান্ট ফেব্রিক তৈরি করেছো, তো সেটা তুমি পড়েছো, কিন্তু সেটার ভিতর দিয়ে যখন এই ধরনের বাতাস প্রবাহিত হতে পারবে না, তখন আসলে তোমার শরীরে কি হিট লাগবে, মানে তোমার শরীরে যে তাপ টেম্পারেচার বেড়ে যাবে, তুমি ঘেমে যাবা। তো তোমার শরীর থেকে যদি টেম্পারেচার এবং ঘামটা বের হয়ে না যায়, সেই ক্ষেত্রে কি হবে, তোমার অস্বস্তি ফিল হবে, তাই না? এবং বডি টেম্পারেচার বেড়ে যেতে পারে, এবং বডি টেম্পারেচার যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে হিট স্ট্রেস হতে পারে। বিশেষ করে আমরা যখন ফায়ার ফাইটারদের দেখি, ফায়ার ফাইটার ড্রেস গুলো যেগুলো রয়েছে সেগুলো তো সাধারণত ফ্লেম রিটার্ডেন্ট, আগুন প্রতিরোধী, এবং একই সাথে যে হিট প্রতিরোধীও। সেখানে এয়ার পারমিয়েবিলিটি যদি না থাকে, সে ভিতরের হিটটা যদি বাইরে যেতে না পারে, সেক্ষেত্রে কিন্তু তারা মারাত্মক ড্যামেজ পড়ে যায়। বিশেষ করে দেখা গেছে যে এই হিট স্ট্রেসের কারণেই মানুষ প্রায় 40% ফায়ার ফাইটার মারা যায়, যেখানে 2% মনে করে যে তাপের জন্য মারা যায়। ঠিক আছে, সো এয়ার পারমিয়েবিলিটি থাকতেই হবে। মনে করো তোমার একটা ফেব্রিকের ক্ষেত্রে আমরা বলি না পলিস্টার বা এই ধরনের ফেব্রিক গুলো আমাদেরকে মানে এতটা স্বস্তি দেয় না, কটন পরলে আমরা অনেক বেশি স্বস্তি ফিল করি। তো কটনের অন্যান্য বৈশিষ্ট্যের পাশাপাশি আমরা যে ফেব্রিকটা তৈরি করি সেখানে প্রচুর পরিমাণে হোল থাকে, যেটা আমাদের ক্লোদিং কমফোর্টের সাথে জড়িত। অর্থাৎ একটা ড্রেস পরলে আবার কিরকম লাগবে, ফিলিংসটা অস্বস্তি হবে না। বলা হচ্ছে the main influence of the air permeability, the density of the material and its structure, যে প্রতি একক এরিয়া কি পরিমাণ ম্যাটেরিয়াল আছে এবং এটা কিভাবে আছে। and fabrics can be coated modify with the air permeability, তো এটা মাঝে মধ্যে মডিফাই করা হয়। সেক্ষেত্রে মডিফিকেশন, মনে করো যদি তুমি অন্যান্য ফিনিশ দাও, যেমন রেইনকোটের উপরে যখন তুমি ওয়াটার রিপেলেন্ট ফিনিশ দাও, তখন কি
ফেব্রিকের আউটার সারফেসের যে মনে করো একটা মোমের আস্তরণ দিলা বা যে কোনো কিছুর একটা কোটিং দিলা, সেই কোটিং দেওয়ার ফলে সেটার কি হলো, উপর থেকে ইয়েগুলো চলে গেল, অর্থাৎ উপরের যে গ্যাপগুলি ছিল, হোলগুলি ছিল, সেগুলো বন্ধ হয়ে গেল। তো সেই ক্ষেত্রে যে কোটিংটা তুমি দিচ্ছ, সেই কোটিংটার যদি স্পেস না থাকে, তাহলে তো আমার এয়ার বেরোতে পারবে না, ময়েশ্চার ভাপর বেরোতে পারবে না, তাই না? সো এয়ার পারমিয়াবিলিটি অফ দ্য ফেব্রিক ইজ দ্য ভলিউম অফ এয়ার। বলা আছে কি, এয়ার পারমিয়াবিলিটি অফ এ ফেব্রিক ইজ দ্য ভলিউম অফ এয়ার, কি পরিমাণ এয়ার, ইজ মেজার্ড ইন এ কিউবিক সেন্টিমিটার। একটা পরিমাণ বাতাসকে কিউবিক সেন্টিমিটারে হিসাব করছি, পাস্ট থ্রো পার সেকেন্ড 1 সেন্টিমিটার স্কয়ার ফেব্রিক এট প্রেসার 1 সেন্টিমিটার অফ ওয়াটার। অর্থাৎ একটা নির্দিষ্ট প্রেসারে 1 সেন্টিমিটার স্কয়ার জায়গার ভিতর দিয়ে কি পরিমাণ বাতাস বেরোতে পারছে, সেটাকে আমরা এয়ার পারমিয়াবিলিটি টেস্ট হিসেবে ধরছি। সেটাকে, সেই বাতাসটাকে আমরা প্রকাশ করছি কিউবিক সেন্টিমিটারে। সহজ ভাষায় যদি বলি, আমাদের ফেব্রিকের প্রতি 1 সেন্টিমিটার স্কয়ার জায়গা দিয়ে 1 সেন্টিমিটার প্রেসার, ওয়াটার প্রেসার অনুসারে, বাতাস প্রেসার যেটা ওয়াটার প্রেসারের সমান করে, এই পরিমাণ বাতাসটা যখন 1 সেন্টিমিটার ভিতরে দিয়ে পাস করবে, সেটা কি পরিমাণ বাতাস প্রতি সেকেন্ডে 1 সেন্টিমিটার জায়গার ভিতর দিয়ে পাস হচ্ছে, সেটাকে আমরা বলতেছি এয়ার পারমিয়াবিলিটি, বা এয়ার, সেটা দিয়ে আমরা এয়ার পারমিয়াবিলিটি মেজার করছি। ওকে, তো সেই বাতাসটাকে যেটা কিউবিক সেন্টিমিটারে প্রকাশ করা হচ্ছে। সহজ করে যদি বলি, এটা একটা ফেব্রিক, এই ফেব্রিকের প্রতি 1 সেন্টিমিটার স্কয়ার জায়গা দিয়ে বাতাস প্রবাহিত করছি নল দিয়ে। বাতাসের প্রেসার হচ্ছে এখানে 1 সেন্টিমিটার ওয়াটার প্রেসার, মানে ওয়াটারের 1 সেন্টিমিটার উঠতে যে প্রেসার লাগে, পাস করছি। পার সেকেন্ডে, 1 সেকেন্ডে কি পরিমাণ বাতাস বের হচ্ছে, সেই বাতাসটাকে আবার প্রকাশ করছি কিউবিক সেন্টিমিটারে, সেটাকে আমরা বলছি এয়ার পারমিয়াবিলিটি। ওকে, তাহলে এয়ার রেসিস্টেন্সটা কি? তাহলে উল্টোটা বাধাগ্রস্ত হবে। Air resistance of a fabric is the time in second in 1 centimeter of air to pass through 1 centimeter square of fabric under a pressure head of 1 centimeter water. কি বলছে দেখো, টাইম, যে উপরেরটা কি, এয়ার পারমিয়াবিলিটির ক্ষেত্রে দেখো প্যারামিটার গুলো কিন্তু সেম, 1 সেন্টিমিটার জায়গার স্কয়ার জায়গার ভিতর দিয়ে 1 সেন্টিমিটার ওয়াটার প্রেসারে, ঠিক আছে? এবং দুটো পার্থক্য, তখন হচ্ছে বাতাসটাকে কিউবিক সেন্টিমিটারে প্রকাশ করছি, 1 সেকেন্ডে কি পরিমাণ বাতাস বের হচ্ছে। এখন কথা হচ্ছে এয়ার রেসিস্টেন্সের ক্ষেত্রে 1 সেন্টিমিটার কিউবিক মিটার বাতাস কত সেকেন্ডে বের হচ্ছে আমার ওই জায়গাটা দিয়ে, এখানে টাইমটা কাউন্ট করা হচ্ছে। আর পারমিয়াবিলিটিতে শুধুমাত্র প্রেসারটা কাউন্ট করা হচ্ছে, কতটুকু বাতাস, অ্যামাউন্ট, বাতাসের অ্যামাউন্টটা কাউন্ট করা হচ্ছে। একই ঘটনা দুটোই, যে তাহলে কি 1 সেন্টিমিটার স্কয়ার বাতাসের যত বেশি সময় লাগবে বেরুতে ও 1 সেন্টিমিটার স্কয়ার জায়গা দিয়ে, তাহলে সেটা তত বেশি এয়ার রেসিস্টেন্স, মানে বাতাস বেরোতে পারছে না। তাহলে 1 সেন্টিমিটার, মনে করো দুটো ফেব্রিক আছে, দুটোতেই বাতাসের পরিমাণ আমাদের ভলিউম সেম, 1 সেন্টিমিটার স্কয়ার বাতাস। তো এই সেন্টিমিটার বাতাসটা দুটো ফেব্রিক দিয়ে পাস করছি, এখন কাউন্ট করছি যে কোনটার কত সময় লাগছে। তাহলে যেটার যত বেশি সময় লাগবে আমার ফেব্রিকটা তত বেশি এয়ার রেসিস্টেন্স, তাই না? মানে তার সেটার ভিতর দিয়ে বেরোতে পারছে না। ওকে, সো আশা করি এয়ার পারমিয়াবিলিটি বা এয়ার রেসিস্ট্যান্স ক্লিয়ার হয়েছে। এয়ার পারমিয়াবিলিটি বা এয়ার রেসিস্ট্যান্স যেটাই বলি না কেন, নির্দিষ্ট একটা ফেব্রিকের জায়গার ভিতর দিয়ে নির্দিষ্ট প্রেসারে কি পরিমাণ বাতাস কত সময় বেরোতে পারছে, দিস ইজ দ্য ফিনোমেনা। ওকে, নাও এয়ার পোরোসিটি বলা হচ্ছে যে পোরোসিটি অফ এ ফেব্রিক ইজ দ্য রেশিও অফ এয়ার স্পেসেস টু দ্য টোটাল ভলিউম অফ দ্য ফেব্রিক স্পেসেস এস এ পার্সেন্টেজ। দেখো আমাদের ফেব্রিকের ভিতরে জায়গা থাকছে, তো সেই টোটাল ভলিউম জায়গা এবং ফাঁকা জায়গার রেশিওটাকে আমরা এয়ার পোরোসিটি বলছি। বলা হচ্ছে যে টোটাল ভলিউম অফ দ্য স্যাম্পল ইন দ্য কিউবিক সেন্টিমিটার and total volume of the fiber in cubic centimeter. Total volume of the sample in cubic centimeter, সহজ করে যদি বলি, এই যে ফেব্রিকটা, ফেব্রিকের যে ফাঁকা জায়গাগুলো, টোটাল জায়গা বাই ফাঁকা জায়গা, সেটাকে আমরা বলতেছি এয়ার পোরোসিটি। একটা ফেব্রিকের কি পরিমাণ বাতাস বেরোতে পারছে, প্রত্যেকটারই তো ফাঁকা জায়গা আছে, সেটা আটা চালনির ক্ষেত্রে বেশি বোঝা যায়, হ্যাঁ, যে কতখানি ফাঁকা জায়গা আছে। ওকে, ইফেক্ট অফ এয়ার পারমিয়াবিলিটি অন দ্য ফেব্রিক প্রপার্টিজ। তো ফেব্রিক প্রপার্টিজ এর উপর এয়ার পারমিয়াবিলিটিটা কিভাবে প্রভাবিত করবে, বা এই এয়ার পারমিয়াবিলিটিটা কেন দরকার? এয়ার পারমিয়াবিলিটি এন্ড দ্য ক্লথ কভার, ক্লথ কভারের সাথে খুবই রিলেটেড, যেখানে এয়ার পোরোসিটি সেটা বলছি। ক্লথ কভার বলতে আমরা যেটা বোঝাচ্ছি,
এটা যদি একটা নির্দিষ্ট ফেব্রিক হয়, এই ফেব্রিকের জায়গার কাভার জায়গার কত পার্সেন্ট কাভার, মানে টোটাল জায়গা যদি এক্স হয়, তাহলে সেখানে কি হচ্ছে, ফাইবার দিয়ে কিছু জায়গা ফিল আপ করা রয়েছে ওয়াই হয়, এবং কিছু জায়গা ফাঁকা আছে, এটা যদি জেড হয়, যে ফাঁকা জায়গাগুলো জেড, কাভার জায়গা ওয়াই, টোটাল জায়গা এক্স, তাহলে ক্লথ কাভার হচ্ছে যে এই এক্স এর কত ভাগ ওয়াই দ্বারা কাভার আছে সেটা। ঠিক আছে, তাহলে জেড ফাঁকা আছে, কত ভাগ কাভার আছে, এক্স যদি 100% হয় তাহলে ওয়াই মনে করো 98% কাভার আছে, 2% কাভার ফাঁকা আছে, সেটাকে বোঝাচ্ছে ক্লথ কাভার, অর্থাৎ কতখানি কম্প্যাক্ট। This openness of the wave and the rate in which the air is through in closely related, and the more open the structure greater than air permeability, so is inversely proportional to the cover factor এর সাথে সরাসরি জড়িত। So cover factor thread percentage root of power ইয়ান কাউন্টের সাথে জড়িত, কারণ যতগুলো ইঞ্চিতে যত বেশি আমার ইয়ান থাকবে, তার মানে কি সেটা তত বেশি কম্প্যাক্ট, তত বেশি কাভার্ড, তাই না? এবং ইয়ান কাউন্ট যত সূক্ষ্ম হবে তত বেশি বেশি ধরবে। সাপোজ এটা একটা স্যাম্পল 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটারে কত বেশি থ্রেড বেশি আছে, যত বেশি হবে এটা তত বেশি কম্প্যাক্ট হবে, এবং ইয়ানের যত বেশি ইয়ে হবে, ফাইন হবে, তাহলে তত বেশি ইয়ে প্রবেশ মানে ধরবে, তাই না? তত বেশি ইয়ান ধরবে সেখানে। টুইস্ট ফ্যাক্টরের ক্ষেত্রে কি প্রভাব বলা হচ্ছে যে Clinton show that the twist factor in yarns has a great influence in air permeability. The yarn become highly twisted, which increase the twist factor and therefore more compact, and the air space in the is reduced. তো যখন আমরা টাইটলি কোন একটা ইয়ার্নকে অনেক বেশি টুইস্ট মানে বেশি টুইস্ট দিব, টুইস্ট বেশি দিলে সেটা হচ্ছে আরো বেশি কম্প্যাক্ট হয়ে যাচ্ছে যখন তৈরি করছি ফেব্রিকটা, তাহলে সেটা কি আরো বেশি ইয়ে হয়ে যাচ্ছে আমার, যখন কম্প্যাক্ট হয়ে যাচ্ছে তখন সেটা আরো বেশি কি বলবো যে ফাঁকা জায়গাগুলো কমে যাচ্ছে, তাহলে ফাঁকা জায়গাগুলো কমে গেলে সেটা আরো বেশি রেসিস্টেন্স হয়ে যাচ্ছে। এয়ার পারমিটিভিটি এন্ড থার্মাল প্রপার্টিস এর সাথে কিভাবে জড়িত, বডি হিট বলা হচ্ছে the presence of air space and the distribution in the structure have great influence on the warmth of the fabric, which is related to the thermal activity of the fiber use. দেখো যে যখন তুমি কি একটা কম্প্যাক্ট, একটা পাতলা আর একটা মোটা, মোটা বলতে যেটা কম্প্যাক্ট বোঝাচ্ছে, এই ধরনের দুটো ড্রেস পরলে কোনটাতে গরম লাগবে? অবশ্যই কম্প্যাক্টটাতে গরম লাগবে। বলা হচ্ছে যে থার্মাল ইনসুলেশন ভ্যালু টিআইভি ইজ দ্য পার্সেন্টেজ অফ সেভিং হিট লস ফ্রম এ সারফেস ডিউ টু দ্য কাভারিং ইন দ্য ফেব্রিক, মানে হলো যে থার্মাল ইনসুলেশন আমরা কোনটাতে বেশি পাবো? ইনসুলেশন মানে কি এর ভিতর দিয়ে কোনো কিছু আদান প্রদান হবে না, তাহলে যদি আদান প্রদান না হয় সেক্ষেত্রে কি হবে? মনে করো তুমি কাপড় একটা গায়ে টি শার্ট পরেছো ফুল, আবার একটা ইয়ে পরেছো হুডি পরেছো ফুল, তাহলে আলটিমেট কি হলো, হুডির ভিতরে অনেকগুলো ফাঁকা জায়গা রয়েছে এবং ফাইবার গুলো যার কারণে এয়ার স্পেস সৃষ্টি হয়েছে, তার ভিতর দিয়ে হিটটা যেতে পারছে না, যার ফলে তোমার বডি টেম্পারেচারটা লস হচ্ছে না। আবার তুমি যখন পাতলা একটা শার্ট পরেছো বা টি শার্ট পরেছো তখন সেটা থেকে কি সেই যে এটা সেটা কিন্তু থার্মাল ইনসুলেশনটা কম, সেটা কিন্তু তোমার বডি টেম্পারেচারটাকে আটকাতে পারছে না। সো এটাকে আমরা টিআইভি যদি বলি, থার্মাল ইনসুলেশন, এস নট মাইনাস এইচসি বাই এইচও বা নট যেটাই বলি না কেন গুণন 100, যেখানে বলা হচ্ছে যে হিট লস পার সেকেন্ড ফ্রম দা আনকাভার্ড সারফেস এন্ড হিট লস পার সেকেন্ড ফ্রম দা কাভার্ড সারফেস, যদি আমরা বলি টিআইভি এখানে বের করতে পারবো। ওকে, নাও এখন বুঝলাম সবকিছু যে ওকে কিভাবে টেস্ট করব, খুবই সহজ। তাহলে টেস্ট করব কিভাবে? ওই যে প্রথমে আমরা জেনেছি প্রত্যেক 1 সেন্টিমিটার ফেব্রিক স্কোয়ারের ভিতর দিয়ে 1 ওয়াটার প্রেসারে কি পরিমাণ বাতাস, অর্থাৎ কি পরিমাণ কিউবিক মিটার বাতাস বেরোতে পারছে পার সেকেন্ডে, সেটাই মেজার করব। তো সেটা মেজার করার জন্য তাহলে কি এই অ্যারেঞ্জমেন্ট গুলো আমাদেরকে লাগবে, তো সেজন্য আমাদের মেশিন রয়েছে, এয়ার পারমিএবিলিটি টেস্টার রয়েছে। তো এটা কিভাবে কাজ করে আমরা একটু দেখি। বলা হচ্ছে যে সার্কেল of fabric is clamped on the tester and through the use of the vacuum the air pressure is made different on the side of the fabric. The airflow will occur from the side of the higher pressure and the fabric and side lower air pressure from this and determine. দেখো এখানে কাভার্ড মেশিন, এটা যদি আমরা একটু ওপেন করি তাহলে যেটা হবে, এখানে যে চাকতিটা দেখা যাচ্ছে সেটা একটা নির্দিষ্ট এরিয়ার, সেটা 1 সেন্টিমিটার স্কোয়ার হতে পারে অথবা যে কোনো সেন্টিমিটার স্কোয়ার হতে পারে। সাধারণত এখানে কত
5 স্কয়ার ইঞ্চিস বা 15.7 সেন্টিমিটার এই ধরনের হয়ে থাকে। তো আলটিমেট যেটা হয় যে আমার লক্ষ্য করতে হবে আমার প্রতি কতটুকু জায়গার ভিতর দিয়ে কত প্রেসারে কি পরিমাণ বাতাস বেরোচ্ছে, দিস এনাফ। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই যে রাউন্ড একটা সার্কুলার, এখানে একটা নির্দিষ্ট এরিয়া আছে এবং এই যে হেডটা রয়েছে এই হেডের ভিতর দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণে বাতাস প্রবাহিত হচ্ছে এবং সেটা এইখানে যে আমাদের মিটার রয়েছে সেখানে দেখাচ্ছে। ওকে, so equipment needed: air permeability testing apparatus, circular test method with test area, ওকে এটা টেস্ট এরিয়া কম বেশি হতে পারে, ক্লাম্পিং সিস্টেম, প্রেসার গেজ মনোমিটার, এখানে মনোমিটারটা আছে যেটা সিরিলি অ্যানালাইজার, সেটার ক্ষেত্রে এটা একই প্যারামিটারসে, এটা যেহেতু আপডেটেড মেশিন সেই জন্য এটা ভিতরে এগুলো দেখা যাচ্ছে না, আমি পরের ছবিতে দেখিয়ে দিচ্ছি। ফ্লো মিটার, কাটিং ডাইস যেটা দিয়ে কাটতে হবে, ফ্লো মিটার অর্থাৎ এখানে ফ্লোটিং হবে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। ওকে, তো নরমালি একটু বলে নিই, দেখো এটা মূলত আমাদের যে যে মেকানিজমে কাজ করে মেশিনটা সেটা। তাহলে দেখো মনে করে একটা পাইপ, এই পাইপের একটা নির্দিষ্ট ডায়া রয়েছে, এটা হচ্ছে আমাদের স্যাম্পলটা, যে ফেব্রিকের এয়ার পারমিএবিলিটি টেস্ট করতে হবে সেই ফেব্রিকটা আমরা একটা স্যাম্পল হোল্ডারের মুখে লাগিয়েছি, ভালো কথা। এরপর উপর দিয়ে ওই যে হেডটা ছিল সেটা দিয়ে আমরা কি করছি, এখানে বাতাস দিচ্ছি নির্দিষ্ট প্রেসারে, এটার কিন্তু নির্দিষ্ট বাতাস দিচ্ছি নির্দিষ্ট প্রেসারে। ওকে, এ পাশে একটা মনোমিটার আছে, অর্থাৎ কত দূর উঠতেছে মনোমিটার প্রেসার। এই পাশে কিন্তু এটা কিন্তু বেরোতে যেতে যেতে পারছে না, এখানে কিন্তু ব্লক পারদ বা এগুলো রয়েছে যেটা উপরের দিকে উঠে, তো এই পাশে কিন্তু ব্লক মানে এই পাশে বেরোতে পারছে না, বাট এই পাশে মনোমিটার তার প্রেসারটা মেপে দিচ্ছে। তাহলে বাতাসটা কোন দিকে যাবে, এই পাশে যাবে। এই পাশে কি আছে, এই পাশে মনে করো তোমরা এরকম কখনো খেলনা কিনেছো কিনা, মনে করো একটা পাইপ, এই পাইপের মাথায় একটা পাতলা শলার বল আছে এবং নিচ দিয়ে তুমি কি করছো, ফু দিচ্ছ। তো তুমি যখন ফু দিচ্ছ তো বাতাসের কারণে শলার বলটা কি উপরে উঠতেছে, আবার যখন ফু কমাচ্ছ শলার বলটা নিচে নেমে যাচ্ছে। ওকে, তাহলে এখানেও কিন্তু এরকম রয়েছে, একটা ফ্লোটিং ডিভাইস রয়েছে আমাদের, এই যে টি এর মতো, এটা একটা ফ্লোটিং ডিভাইস, এটা একটা লম্বা পাইপ এবং এইখানে এটা মানে অ্যানালগের কথা বলছি, আর যেটা ডিজিটাল সেটা তো সরাসরি কাউন্টিং হয়। তো এইখানে একটা স্কেল রয়েছে, তো এই স্কেলটাতে আমার মাপ কাটা আছে, দাগ কাটা আছে এবং স্কেল কাটা আছে। ওকে, তো এখন ধরে নাও আমি এই দিক দিয়ে প্রেসার দিচ্ছি, বাতাস দিচ্ছি, বাতাসটা তো এদিকে যেতে পারছে না কিন্তু বাতাসটা এইদিকে যাচ্ছে। বাতাসটা যখন এইদিকে যাচ্ছে তখন সেটা কি করছে, এখানে যে ফ্লোটিং ডিভাইস বা সোলার মতো যে ডিভাইসটা সেটাকে উপরের দিকে ঠেলতেছে। তাহলে যত জোরে তুমি এখানে ফু দাও এটা তত উপরের দিকে ওঠে, তাই না? একইভাবে আমার ফেব্রিকের ভিতর দিয়ে যত জোরে বাতাস প্রবাহিত হতে পারবে অর্থাৎ প্রেসারে বাতাসগুলো, তাহলে এটা তত বেশি উপরে উঠবে, তাই না? তার মানে পারমিএবিলিটি তত বেশি। আর যদি পারমিএবিলিটি কম হয় তাহলে বাতাসটা কি এর ভিতর দিয়ে কম আসবে, কম আসলে এখানকার যে ফ্লোটিং ডিভাইসটা আছে সেটা কি কম উপরে উঠবে, তাই না? তুমি যদি অল্প করে ফু দাও তাহলে অল্প একটু উঠবে, তাহলে বাতাস যত কম আসবে এটা কম উঠবে, তত এয়ার রেসিস্ট্যান্স, আর যত উপরে উঠবে তত এয়ার রেসিস্ট্যান্স না, এয়ার পারমিয়েবল বেশি। ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। ওকে। ওই যে খেলনা বাসিগুলো আসে না, বেলুনেও তো আমরা ফু দেই, তাই না? বেলুনেও তো আমরা ফু দেই যে এরকম বাঁশির মাথায় যে একটা বেলুন লাগানো থাকে, বেলুন লাগানো থাকে, বেলুনটাতে যখনই ফু দেই তখনই সেটা কি ফুলে ওঠে আবার বাতাস। সো বেলুনও যদি একটা লাগিয়ে দেয় এখানে, যে কি পরিমাণ যত বেশি বাতাস আসবে সেটা কি বেশি বড় ফুলবে, আর যত কম আসবে তার মানে কি এয়ার রেসিস্ট্যান্স এবং একই সাথে এয়ার পারমিয়েবিলিটি মেজার করা যাচ্ছে। ওকে, এটা হচ্ছে বেসিক কথা, মানে মূল থিম। ওকে, এখন একটু দেখি কি কি বলছে। সো স্যাম্পল প্রিপারেশন বলা হচ্ছে যে কি কাটিং দা when cutting the specimen avoid wrinkles, folds, creases, অর্থাৎ সোজা করে নিয়ে কাটতে হবে, ক্রিস ট্রিস এগুলো ফেলা যাবে না। বলা হচ্ছে যে avoid getting oil, water, grease etc on the specimen when handling, যখন স্যাম্পলটাকে নাড়াচাড়া করব বা সেই সময়ের ক্ষেত্রে কাটার জন্য আনবো এই ধরনের অয়েল, গ্রিস, ওয়াটার এগুলো ফেলা যাবে না। For the purpose of the lab, each student will test one sample for a scientific, মোটামুটি বেশি করলে যেটা হয় সেটা গড় করে আমরা আসল ভ্যালুটা পেতে পারি। মোটামুটি যদি 10টা করি আমরা
বা 5টা করি, সেই ক্ষেত্রে সবগুলো গড় করলে একই ফেব্রিকের আমরা একটা রেজাল্ট পাই, গড় রেজাল্ট পাই, সেটা মোটামুটি অ্যাকুরেট মান দেয়। এন্ড ইউজিং মিডিয়াম কাটিং ডাইস, ছায়া যে কোনোটা ইউজ করতে পারি, আমাদের যে জিএসএম কাটা রয়েছে সেটা দিয়ে। তো সেটার সাইজ অনুসারে আমরা করছি। ইউজ দ্য স্পেসিমেন রিপ্রেজেন্টিং ব্রড ডিস্ট্রিবিউশন অ্যাক্রস দ্য লেন্থ উইথ এন্ড প্রিফারেবলি অ্যালং উইথ দ্য ডায়াগোনাল অফ দ্য ফেব্রিক। তো আমাদের যখন স্পেসিমেনটা কাটতে হবে তখন আমাদের লেন্থ উইথ এবং এগুলো দেখে তারপর কাটতে হবে। ওকে, এবং ডায়াগোনাল অনেক ক্ষেত্রে টুইল বা এই ধরনের ফেব্রিক থাকে, এটা দেখে সতর্কতার সহিত স্যাম্পলটাকে কাটতে হবে। কি দিয়ে কাটবো? জিএসএম কাটার দিয়ে কেটে দিলাম। ওকে, তেল টেল ফেলা যাবে না, গ্রিস ট্রিস কোনো মার্কটার ফেলা যাবে না। ওকে, প্রিপারেশন অফ দ্য টেস্ট অ্যাপারেটাস। মেশিন কিভাবে টেস্ট করব বলা, ঠিক করব বলা হচ্ছে মেক অল দ্য টেস্ট ইন স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ার টেস্টিং টেক্সেল। ডেফিনেটলি এটা সব সময়ের জন্য। লুজেন দ্য ক্লাম্পিং সিস্টেম বাই টুইস্টিং দ্য টপ রিং এন্ড কাউন্টার ক্লকওয়াইজ। আমাদের ওই যে মেয়েরা করে না, ওই যে এমব্রয়ডারি করে না, একটা চাকতি থাকে না, চাকতিতে ফেব্রিকটা দিয়ে টাইট করে দেওয়া যায়, তো সেখানে তখন সুতা দিয়ে বিভিন্ন প্রকার ফুল টুল ইত্যাদি আঁকানো যায়। তো এই যে এখানেও ক্ল্যাম্পিং সিস্টেমটা ঠিক সেরকম, যে ক্ল্যাম্পটাতে লাগিয়ে যখন আমরা টাইট করি তখন এখানকার ফেব্রিকটা টাইট হয়ে যায়। বলা হচ্ছে যে লুজেন দ্য ক্ল্যাম্পিং সিস্টেম বাই টুইস্টিং দ্য টপ রিং কাউন্টার এন্ড ক্লকওয়াইজ। এখানে একটা রিং আছে, এটা যদি লুজ করি তাহলে এটা খুলে যায়, আবার ফেব্রিকটা লাগিয়ে এটা টাইট দেই। ওকে, position the sample between the top and bottom column, ensuring that the fabrics cover the entry opening and the fabric should be placed right side down. এখানে এমন ভাবে এটাকে বসাবো যেন সেটার পুরো রিংটা কভার করে, এবং সেই সাথে ইনশিওর করতে হবে যে আমার পুরো যে ওপেনিংটা রয়েছে সেটাকে এটা দ্বারা কভার হয়েছে। টাইটেন দ্য স্যাম্পল ক্লাম্পিং সিস্টেম কমপ্লিটলি, টাইট করে দিব। প্লেস দ্য কোটেড স্পেসিমেন উইথ দ্য কোটেড সাইড। যদি আমার এরকম হয় যে আমার একটা ফেব্রিকের, সেটা নর্মাল ফেব্রিকের ক্ষেত্রে হলে সমস্যা নেই, বাট যখন কোনো কোটিং দিব বা এই ধরনের কোটেড স্যাম্পল যেমন ওয়াটার রেপিলেন্ট ফিনিশ ফেস সাইডে দিছি, সেটার ক্ষেত্রে কি হবে বলা হচ্ছে প্লেস দ্য কোটেড স্পেসিমেন উইথ দ্য কোটেড সাইড টুয়ার্ড দ্য লো প্রেসার সাইড টু মিনিমাম এডস অফ দ্য লিকেজ। তাহলে সেটা কি উপরের দিকে দিচ্ছি, দিয়ে অর্থাৎ উপরে দিচ্ছি এবং উপরে থেকে বাতাস দিব, ঠিক আছে? কারণ উল্টো দিকে দিলে এটা খুলে যেতে পারে বা বাতাসের প্রেসারে, তাহলে কিন্তু আলটিমেট আমরা যে রেজাল্টটা সেটা পাবো না। ওকে, এরপর ওয়ার্কিং প্রসিডিউর কি? খুবই সিম্পল। বলা হচ্ছে যে হ্যান্ডেল দ্য টেস্ট স্পেসিমেন কেয়ারফুলি টু অ্যাভয়েড দ্য অল্টারিং দ্য ন্যাচারাল স্টেট অফ দ্য ম্যাটেরিয়াল। Place the specimen onto the test head on the test instrument and perform the test as specified manufacturer operating instruction অনুসারে করতে হবে। Place the coated specimen with the coated side and down towards the low pressure side to minimize the its leakage. Okay, use water pressure differential 125, আমরা বললাম না ওয়াটার প্রেসারে 125 প্যাসকেল বা এই ধরনের, যেটা সাধারণত 0.5 থেকে 0.7 মিমি হয়। ওকে, read the record of the individual test result in SI unit, সেন্টিমিটার কিউব পার সেকেন্ড বা সেন্টিমিটার স্কয়ার, বা যেটাতে আমরা করি না কেন, পাউন্ড পার ইঞ্চি বা পাউন্ড পার ফিট। ফর স্পেশাল অ্যাপ্লিকেশন টোটাল ইটস লিকেজ আন্ডারস্ট্যান্ড এন্ড থ্রো দ্য টেস্ট স্পেসিমেন। এখানে এই যে সম্ভাবনাটা রয়েছে মেশিনের ক্ষেত্রে যে লিকেজ হওয়ার সম্ভাবনাটা, সেটা একটু অ্যাকুরেটলি করতে হবে। ওকে, দেন রেজাল্ট হয়ে গেলে রিমুভ দ্য স্পেসিমেন এন্ড 8 থেকে 10টা টেস্ট করে নিব, নিয়ে গড় করব। লিকেজটা কোথায় হয়? লিকেজটা হয় এখানে, এই যে এখানে আমরা যখন দিব, এইখানে এই চাকতিটাতে সাধারণত লিকেজটা হয়ে থাকে। আমার লিকেজটা যদি এখানে যদি ক্লিয়ার না হয়, লিকেজটা আমার এখানে হবে। তো যার ফলে আমাদের এয়ারে যদি লিকেজ হয় তাহলে বাতাসটা ফেব্রিকের ভিতর দিয়ে না যায় এদিক এদিক বেরিয়ে যাবে। হ্যাঁ, এটা একটু কেয়ারফুল থাকতে হবে। সো রেজাল্ট ক্যালকুলেশন কি? যে এয়ার পারমিএবিলিটি ইন্ডিভিজুয়াল স্পেসিমেন প্রত্যেকটার বের করব, তারপর গড় করব, কোনো ব্যাপার না। এভারেজ দুটো, একটা ইন্ডিভিজুয়ালি একটা এভারেজ। তো এখানে একটা ভিডিও দেওয়া আছে, আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি, তাহলে তোমাদের আরেকটু ক্লিয়ার হবে অ্যাবাউট দ্যাট। এক মিনিট, এয়ার পারমিএবিলিটি টেস্টার আমি শেয়ার করছি, ফিউ মিনিটস প্লিজ। ওকে, এটা আমাদের সেই এয়ার পারমিএবিলিটি টেস্টার যেটা মেশিন আমরা দেখছি। ওকে, মেশিন অন করে প্রেসার টেসার সব ঠিক করে নিব। এটার আরেকটা ভিডিও ছিল, একটা ল্যাবের শিল্লির, সরাসরি শিল্লির ভিডিওটা ছিল, সেটা খুঁজে পাচ্ছি না, সেটা দেখলে তোমরা আরেকটু ক্লিয়ার হতে।
আমার কতটুকু ইয়ে হবে বা বাতাস সেটার ইয়ে ঠিক করে দিচ্ছি, প্রেসারটা এটা দিয়ে বেরোবে। ওকে, সব মেশিনের প্রেসার সবকিছু ঠিকঠাক করে নেওয়ার পর স্যাম্পল দেব। চাকতি, স্যাম্পল, এটা হলো বড় চাকতি। এটা দিয়ে আমার যে ইয়েটা ক্রিসমাস সেগুলো থাকবে না। ওকে, এবার বাতাসটা প্রবাহিত হলে এখানে আমরা মেজার করতে পারবো। এটা হচ্ছে একটা, আর শিল্লির আর একটা ভিডিও ছিল সেটা খুঁজে পাচ্ছি না, এটা দেখি পাই কিনা, তাহলে আর একটু ক্লিয়ার হতো। তো চেঞ্জ করে করে বিভিন্ন ইয়েতে করা যেতে পারে, বিভিন্ন প্রেসারে বা রিকমেন্ডেড প্রেসারে সাধারণত করতে হয়। আচ্ছা, তোমরা কি ভিডিও দেখতে পাচ্ছ এখন? ইমন, স্যার অন হয় নাই তো এখনো। আমি শেয়ার করিনি তোমাদের সাথে? জি স্যার, এখন দেখতে পাচ্ছি স্যার। ও একটু আগে পাচ্ছিলে না? না স্যার, একটু আগে ইয়ে আছে। আচ্ছা দাঁড়াও, আমি আরেকটা ভিডিও খুঁজতেছি, সেটা পেলে বেটার। এক মিনিট। সবাই একটাই দেখাইছে, যেটা তোমরা দেখলা। নাই। উহ, আচ্ছা, এটা কি আবার দেখাবো? আচ্ছা অন্য, না স্যার, তাহলে দেখছি তো স্যার। অন্য একটা দেখো। দেখা যায় না? জি স্যার। ওকে, এটা একটু কমপ্লিটলি দেখি। এটা আমাদের ফেব্রিক, সর্বপ্রথম আমাদের ইয়ে করে নিতে হবে, রিল্যাক্সেশন, অর্থাৎ রেখে দিতে হবে, সাথে সাথে ফিনিশ করার পরে টেস্ট করা যাবে না, 4 ঘন্টা মোটামুটি রেখে দিতে হবে। ওকে, এই একই মেশিন, ঠিক আছে। ওকে, এই স্যাম্পল হোল্ডারে স্যাম্পল দেবো, সেটা তো সবখানে দেখেছো। এখানে সাইজটা কন্ট্রোল করা যায়। ওকে, প্রথমে মেশিন ক্যালিব্রেশন করে নিতে হয় যদি দরকার হয়। ওকে, ক্যালিব্রেশন করা হচ্ছে।
এয়ার ফ্লো ঠিক আছে কিনা। মেশিন যখন ওকে দেখাবে, এয়ার ফ্লোটা যখন ঠিক থাকবে, ক্যালিব্রেশন শেষ হবে। ক্যালিব্রেশন মানে হচ্ছে যেটা যে ইউনিটে কাজ করার কথা সেই ইউনিটে কাজ করছে কিনা। যেমন একটা পিএইচ মিটার, এটা 7 দ্রবণে 7 দেখাচ্ছে কিনা, সেটাই হচ্ছে তার ক্যালিব্রেশন। ওকে, ডিভাইস রেডি। এখানে ক্যালিব্রেশনটা কিভাবে করছে, যে একটা স্ট্যান্ডার্ড যে চাকতিটা, সেই চাকতিটার ভিতর দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ বাতাস যেতে পারবে। তো সেই পরিমাণ বাতাসটা যাচ্ছে কি যাচ্ছে না সেটার জন্য আমরা টেস্ট করে নিলাম। কেটে নিয়ে করতে পারো, সরাসরি করতে পারো। ওকে, কোনো প্রকার রিঙ্কেল প্লাস ভাঁজযুক্ত এরকম কোনো কিছু থেকে নেওয়া যাবে না। ওকে, এখানে এরিয়াটা ফিক্স করা যাবে, যেমন ইনি 20 সেন্টিমিটার স্কয়ার করতেছে, ঠিক আছে, এখানে এরিয়াটা কম বেশি করা যায়। ওকে, এই যে ডান, এর পাশ দিয়ে বাতাসটা বের হচ্ছে, যাচ্ছে, এবং এখানে দেখা যাচ্ছে কি পরিমাণ বাতাস যাচ্ছে। ওকে, ওকে, এয়ার ফ্লোটা তুমি সেট করে নিতে পারো। ওকে, ওকে, 10টা স্যাম্পল বিভিন্ন জায়গা থেকে নিব। ওকে, এই হচ্ছে আমাদের এয়ার পারমিয়েবিলিটি টেস্ট। এবার একটু আবার আমাদের স্লাইডে চলে যাব। আশা করি এয়ার পারমিয়েবিলিটি টেস্ট সবার মোটামুটি বোঝা হয়েছে বা বুঝতে পেরেছো। তো এখন আমাদের যেটা, সেটা যদি স্লাইডে যাই, কি হলো, স্লাইড আসতেছে না কেন? ওকে, আসছে। তাহলে এবার আসি একটু ওয়াটার পারমিয়েবিলিটি টেস্টে। তো ওয়াটার পারমিয়েবিলিটি টেস্টে বিষয়টা কিরকম, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াটার পারমিয়েবিলিটি বা ওয়াটার রেপিলেন্সি। ওয়াটার পারমিয়েবিলিটি মানে ফেব্রিকের ভিতর দিয়ে ওয়াটার যেতে পারবে, আর ওয়াটার রেপিলেন্সি মানে হচ্ছে যে যেতে পারবে না, সেটাই বোঝাচ্ছে। সো এখানে যদি বলি ওয়াটার রেপিলেন্সি বলতে কি বোঝাচ্ছে, সাধারণত যে ওয়াটার রেপিলেন্সি ইজ a function of a fabric that describe the resistance of the fabric to surface wetting and water penetration. ওকে, তো এটা সাধারণত বিভিন্ন প্রকার ফিনিশ দিয়ে করা হয়। এখানে একটা আমাদের যে শাপলা পাতা বা পদ্ম পাতা দেখা যাচ্ছে, দ্বিতীয়টা আমাদের ডেভেলপ ফেব্রিক, যেটার ভিতর দিয়ে লোটাস ইফেক্ট আমরা বলতে পারি, যে ওয়াটার যেতে পারছে না। তো এখন এই ফেব্রিকের ভিতর দিয়ে ওয়াটার কতখানি যেতে পারবে অথবা পারবে না, সেই টেস্টটাই আমরা করব। তো ওয়াটার রিপেলেন্ট ফিনিশের ক্ষেত্রে সাধারণত কি হয়, যেটা হয়ে থাকে যে ফেব্রিকের উপরে আমরা একটা ওয়াটার রিপেলেন্ট কোনো কিছু দিয়ে কোটিং দিয়ে ফেলি। তো কোটিং দিলে সর্বশেষ এটা এরকম হয়। তখন যখন এর উপরে রেইন ড্রপটা আসে বা পড়ে, তো এই রেইন ড্রপটা তখন কিন্তু এটা ব্লক হয়ে যায়, ভিতরে প্রবেশ করতে পারে না। এটাই হচ্ছে মেকানিজম। সেটা মনে করো যে তুমি যদি তোমার ফেব্রিকের উপর একটা মোমেরও আস্তরণ দাও, তাহলে কি, মোম তো হাইড্রোফোবিক, পানি প্রতিরোধী, তাহলে কি পানি তোমার ভিতর দিয়ে কিন্তু প্রবেশ করতে পারছে না। তো এই ধরনের এনি ওয়াটার রেপেলেন্ট ম্যাটেরিয়াল উই ক্যান ইউজ টু প্রডিউস ওয়াটার রেপেলেন্ট ফেব্রিক। এখন কথা হচ্ছে
এই ওয়াটার রিপেলেন্ট ফেব্রিকের টেস্টটা আমরা কিভাবে করব যে এটা আসলেই ওয়াটার রিপেলেন্ট কিনা। তো আমেরিকান অ্যাসোসিয়েশন অফ টেক্সটাইল কেমিস্ট এন্ড কালারিস্ট এর মতে যে a visual photographic chart should be used to give a rating on the water repellency কিসের কতখানি ভিজে যায় কি যায় না। মনে করো ফেব্রিকের উপরে তুমি পানি ফেলবা, সেই পানিটা তোমার এটা ভিজে যায় কি যায় না সেটার উপর বেস করে আমরা ওয়াটার রিপেলেন্সি টেস্ট করব। টেস্টেড ম্যাটেরিয়ালস ফাইন্ড এন্ড রেজাল্ট ইন গিভেন বাই কম্পেয়ারিং দ্য চার্ট এন্ড অ্যাপিয়ারেন্স অফ দ্য অ্যাকচুয়াল ফেব্রিক। ওকে, কিভাবে কি হবে তাহলে আমরা যদি একটু দেখি যে অ্যাপারেটরস স্প্রে টেস্টার এটার কথা বলছি, সিজর তো লাগবেই, ফেব্রিক মেজারিং সিলিন্ডার এন্ড থার্মোমিটার, ওয়াটার, এই কয়েকটা জিনিস আমাদের লাগবে। কিভাবে করব? প্রিকশন বলা হচ্ছে যে ক্যারি আউট দ্য টেস্ট, ওয়াটার টেম্পারেচার শুড বি অ্যাকুরেট এন্ড শুড বি 700 degree Fahrenheit and should be pure steady during the test and a bucket should be under the instrument catch the water while in steam। তো নিচে একটা বাকেট দিয়ে দিতে হবে যে পানিটা যেটা উপর থেকে ফেলবো সেটা। সিম্পলি যদি বলি তোমাদেরকে, ওকে, এটা যেটা আছে প্রথম ছবিতে আমরা যদি দেখি, এই যে এখান থেকে পানি ফেলবো, সোজা কথা মোদ্দা কথা, এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চাকতিতে ফেব্রিকটা লাগানো আছে। তো পানি ফেলবো এবং দেখবো কতটুকু ভিজে যাচ্ছে, তো সেই ভিজা অনুসারে আমরা রেটিং করব। তাহলে যেই ফেব্রিকের ভিতরে যত বেশি পানি প্রবেশ করবে অর্থাৎ যেটা যত বেশি ভিজে যাবে তাহলে সেটা ওয়াটার রিপেলেন্ট না, আর যেটা ভিজে যাবে না সেটা ওয়াটার রিপেলেন্ট। সহজ হিসাব। ওকে, তাহলে কি করছে? স্যাম্পল প্রিপারেশন বলা হচ্ছে যে the sample should be continued for at least 4 hours and a steady testing environment ওই রিল্যাক্সেশন মেশন করে রাখতে হবে। অ্যাকর্ডিং টু লাইন 6 ডায়ামিটার এমব্রয়ডারি হুপে লাগাবো এন্ড উই নিড টু কাট 5টা স্যাম্পল। 6 ইঞ্চি ডায়ামিটারের একটা এমব্রয়ডারি হুপে স্যাম্পলটা সাধারণত আটকাবো, ওটা ওখানে থাকে, এবং এরকম 5টা বা 10টা, 5টা মোটামুটি, বেশি করলে আরো ভালো করে নিব। অ্যাটমসফিয়ার জেনারেল আমাদের যে টেস্টিং অ্যাটমসফিয়ার সেটা লাগবে। ওকে, স্যাম্পল কেটে নিলাম এমব্রয়ডারি হুপের সমান করে। ওয়ার্কিং প্রিন্সিপলটা কি? খুবই সহজ। বলা হচ্ছে যে at first we should fix the fabric sample into the specimen hoop, এখানে যে স্পেসিমেন হুপটা আছে সেখানে, then the specimen hoop should be placed onto the instrument specimen area and which is inclined 45 degree angle থাকবে, and now will the measurement of cylinder with approximately 250 milli water and check the temperature 700 ডিগ্রি বা 700 বা 750 ফারেনহাইট, এটাকে ইয়াতে রূপান্তর করে নাও ডিগ্রি সেন্টিগ্রেডে। এখানে 250 মিলি ওয়াটার থাকবে। আফটার দ্যাট স্টেডি পোর দ্য ওয়াটার এট দ্য টপ অফ দ্য ইনস্ট্রুমেন্ট হুইচ লুকস লাইক এ ফানেল। ওকে, ফানেলটা এখান থেকে এবার ফেলবো। When all the water is showered, the fabric specimen is observed and compared with 80 cc visual scale। তাহলে কি আমাদের এই পানিটা 250 মিলি পানি পুরোটাই এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটার উপরে পড়বে। 250 মিলি ফেব্রিক পানি পড়া শেষ হয়ে গেলে স্যাম্পলটাকে আমরা বের করে নিব। When all water is showered, the fabric specimen is observed compared with 80 cc visual scale, যেটা বললাম যেমন আমাদের রাব ইয়ের ক্ষেত্রে অর্থাৎ পিলিং এর ক্ষেত্রে কিন্তু তারা এই ধরনের ভিজুয়াল স্কেল দিয়ে দেয় যে কোনটার গ্রেড করতে হবে। তো 80 সিসি এরকম এই ধরনের ইয়ে দিয়ে দেয় ভিজুয়াল স্কেল, মানে কোনটাতে কতটুকু ভিজবে ভিজার উপর বেস করে। আমি ছবিতে দেখাবো। In total 5 tests are done and value taken into the nearest rating নিব। ইন্টারপোলেশন ইজ ফরবিডেন, যে 2 নাম্বারই করা যাবে না, হ্যাঁ, এই ধরনের। and data test kept and average calculate the from the main result। তাহলে কি হচ্ছে 250 মিলি এখানে চাকতিটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আটকাচ্ছে, সেই চাকতিতে আমার ফেব্রিকটা লাগানো আছে, 250 মিলি ওয়াটার উপর থেকে ফেলছি। এখানে কতটুকু দূরত্ব? 150 প্লাস 150 এবং এটা 200, অর্থাৎ এইখান থেকে এর পুরো দূরত্বটা হবে 150 মিমি, আর এটা থেকে দূরত্বটা হচ্ছে পুরোটা 200 মিমি। ওকে, সো ফানেল, ফিলিং, রাবার, স্ন্যান্ট, এখানে বালি দেওয়া আছে অর্থাৎ যেটা দিয়ে নিচে পড়বে, স্পেসিমেন, হোল্ডার, সাপোর্ট। ওকে, নাও কিছু প্রসিডিউর। প্রথমে চাকতিতে লাগাচ্ছি। ওকে, লাগালাম, 250 মিলি পানি মাপলাম, এখানে 250 মিলি পানি দিব, এটাকে ঠিক করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন করলাম, পানি ঢেলে দিলাম,
পানি ঢেলে দিলাম, 250 মিলি পানি পুরোটাই এর উপরে পড়বে। তারপর চাকতিটা খুলে নিলাম, খুলে নিয়ে চাকতিটাকে অবজার্ভ করব বাইরে যে আমার কিরকমটা ভিজে গেছে সেটার উপর বেস করে। যেটা বলছিলাম যে ওই যে অর্থাৎ এইটিসিসি যে রেফারেন্স যেটা ধরে আমরা গ্রেডিং করব সেটা দেখো, এটার কোনো প্রকার ভিজে নাই, মানে এটা খুবই ভালো 5। এটা একটু একটু ভিজছে অল্প অল্প, এটা 4। এটা একটু আর একটু বেশি ভিজছে 3। এটা আরো বেশি ভিজছে 0। দেখো এটা পুরোটাই ভিজে গেছে। দেখো এখানে একটা সুন্দর ইমেজ দেওয়া আছে যে এরকম যখন ভিজে যাচ্ছে তখন এটা সাধারণত কি এই 2 হবে, 2 বা 3 ধরা যেতে পারে এই ছবিটার যে স্যাম্পলটা আছে সাপেক্ষে। 100 বলা হচ্ছে নো স্টিক অর ওয়াইটিং, কোনো প্রকার ভিজবে না। 90 হচ্ছে স্লাইড র্যান্ডম স্টিকিং। 80 আর একটু 70 50 এটাকে বলা হচ্ছে 50 মানে যে কমপ্লিট এটা হয় নাই। আর 0 মানে কোনো কিছুই হয় নাই, পুরোটাই ভিজে গেছে। ঠিক আছে, ওকে নাও সো মনে করে এখানে কিছু ফেব্রিকের করা হয়েছে, যেমন 100% কটন, সে কোনো প্রকার 0 মানে তার পুরোটাই ভিজে যায়। পলিস্টার, আমব্রেলা ফেব্রিক যেটা ছাতার কাপড়, সেটাও ভিজে, সেটা 70। প্যারাশুট কোনো প্রকার ভিজে না, 100। ওকে, তো এখন এই সম্পর্কিত আমি একটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি যেটাতে আমাদের টেস্টটা রয়েছে, স্প্রে টেস্টটা রয়েছে। টেস্ট এক্সেরই আরেকটি ভিডিও, এটা আমাদের সেই স্প্রে টেস্টিং, স্প্রে রাইটিং টেস্টটা। ওকে, আমরা একটু দেখি। চাকতিটা খুলছি, একটা স্যাম্পল নিয়ে এসে চাকতিতে লাগাবো। এটা একটু ভিজা ছিল আগেরই, এমনি টেস্টের জন্য দিচ্ছি। নরমালি আমাদের প্লেন অর্থাৎ স্যাম্পল নিতে হবে, পিওর স্যাম্পল। ওকে, টাইট হয়ে গেলে এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন করব। এখানে 45 ডিগ্রি যন্ত্রেই এটা দেওয়াই আছে। ওকে, 45 ডিগ্রিতে ইনক্লাইন করব। ওকে, 250 মিলি ওয়াটার। নিচে একটা বল দেব যেন পানিটা চারিদিকে ছড়িয়ে না পড়ে, এটার কথাই বলা হচ্ছিল যে নিচে বল রয়েছে। তাহলে স্যান্ডের ভিতর দিয়ে পানির 250 মিলি পানিটা আমার ফেব্রিকের উপর পড়ছে। পানিটা শেষ হবে পড়া, তারপর স্যাম্পলটাকে আলাদা করে নেব। ওকে, দেখতে পাচ্ছ সবাই? ওকে, পানি পড়া শেষ, এবার স্যাম্পলটাকে খুলে নেব, খুলে নিয়ে সেটা রিডিং করব। ক্লিয়ার সবাই? আবার যদি একটু টেনে দেই, ওকে, হোপফুলি বুঝতে পেরেছো তোমরা। তাহলে আবার আমরা আমাদের ইয়েতে চলে যাই এখানে। ওকে, তো এখানে দেখো আমি ইয়েগুলো দিয়েছি, লিংক গুলো দিয়েছি ইউটিউবে, তোমরা এখান থেকে দেখে নিও আবার। তো এই হচ্ছে আজকের দুটো লেকচার আমাদের, একটা হচ্ছে এয়ার পারমিয়াবিলিটি টেস্ট আর একটা হচ্ছে ওয়াটার পারমিয়াবিলিটি টেস্ট। এই দুটো টেস্ট আজকে আমরা দেখলাম। আর কিছু নেই লেকচারে। ধন্যবাদ সবাইকে। তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো।